আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি সাইদা ইয়াসমিন, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। পাঠে যাওয়ার আগে তোমাদের আগের যে অধ্যায় থেকে তোমরা পড়েছো, পাঠ করেছো, সেখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। চলে আসছি পাঠ যাচাই। 1 নম্বর প্রশ্ন, সরল গতি কি? কোনো বস্তু সরল রেখা বরাবর যতটুকু চলে তাকেই বলা হয় সরল গতি। কোনো বস্তু সরল রেখা বরাবর যে চলে, যে গতি, তাকে বলা হয় সরল গতি। 2 নম্বর প্রশ্ন, স্থিতি ও গতি বলতে কি বোঝো? কোনো বস্তু সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তবে সেই বস্তুটিকে বলা হয় স্থির বস্তু। স্থির বস্তুর অবস্থাকেই বলা হয় স্থির। আবার কোনো বস্তু সময়ের সাথে যদি তার অবস্থানের পরিবর্তন ঘটে তবে সেই বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু। আর গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয় গতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা উত্তরগুলো দিতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা উত্তরগুলো দিতে পারোনি, আমি আশা করছি তোমরা উত্তরগুলো ইতিমধ্যেই শিখে ফেলেছ। এখন আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায়, অর্থাৎ আজকে আমরা যা শিখব বা পড়ব। আজকের আলোচনার বিষয় 10ম অধ্যায় গতি। এখান থেকে আমরা আলোচনা করব পাঠ 7 থেকে 11। এই পাঠ আলোচনা শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, বিভিন্ন প্রকার গতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, গতি সম্পর্কিত রাশি সমূহের গাণিতিক হিসাব করতে পারবে, গতি সম্পর্কিত রাশি পরিমাপ করতে পারবে, দূরত্ব ও দ্রুতি নির্ণয় করতে পারবে। এই ছিল আমাদের আজকের শিখন ফল। এবার আমরা আলোচনা করছি পাঠ 7, পর্যাবৃত্ত গতি। এর আগের ক্লাসে তোমরা কিছু গতি সম্পর্কে জেনেছো, আজকে তোমরা জানবে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। আবার বলছি, কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এখানে দেখো কিছু চিত্র দেওয়া আছে। একটা দেখো বৈদ্যুতিক পাখা, ঘড়ি, আরেকটা হচ্ছে দেখো পাক দৌড়। অর্থাৎ এখানে যে পাক দৌড় তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা গাড়ি দিয়ে দেওয়া হয়েছে, যে গাড়িগুলো কিন্তু এই চক্রাকার পথে বা বৃত্তাকার পথে এরা গাড়িগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে এবং এখানে একটা কম্পিটিশন হচ্ছে, এখানে যে আগে আসবে সেই গাড়িটা কি হয়ে যাবে, ফার্স্ট হবে। এরকম তোমাদের স্কুলেও দেখো পাক দৌড় আছে, যে চক্রাকারে দৌড় দেওয়া একটা প্রতিযোগিতা। তাহলে এক্ষেত্রে দেখো এই গাড়িগুলো কিন্তু একটা পথ দিয়ে বারবার অতিক্রম করছে, অর্থাৎ একই বিন্দু বারবার অতিক্রম করছে। এখানে দেখো যে একটা বিন্দুকে কেন্দ্র করে এই পাখাটা, বৈদ্যুতিক পাখাটা ঘুরবে, অর্থাৎ বারবার অতিক্রম করবে। আবার এখানে যে মিনিটের কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা আছে, এখানে দেখো ঘন্টার কাঁটা আছে, এগুলো কি করবে, একই পথ বারবার অতিক্রম করবে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। এবার আমরা চলে আসি দোলন গতি বা স্পন্দন গতি, পাঠ 8। দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্র পশ্চাৎ চলে বা গতিশীল। অগ্র পশ্চাৎ অর্থাৎ বস্তুটি সামনের দিকে যাবে আবার পেছনের দিকেও যাবে, তাহলে দোলন গতি বা স্পন্দন গতি। এই গতিটা কেমন? বলছে যে কোনো বস্তু একটি অবস্থানে অগ্র পশ্চাৎ চলে বা গতিশীল। এখানে একটি আমরা ঘড়ি দেখতে পাচ্ছি, দেয়াল ঘড়ি। এখানে একটা দোলক আছে, এই দোলকটা এখান থেকে এই অবস্থানে যাবে
আবার এই অবস্থানে ফিরে আসবে, আবার এই পথে পেছনের দিকে গিয়ে আবার তার অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ এখান থেকে যদি স্টার্ট হয়, এটা স্থির অবস্থান, এখান থেকে সে একবার অগ্র এবং এখানে আসবে, আবার সে পশ্চাতে যাবে। অর্থাৎ এই গতিটা কি হচ্ছে, অগ্র পশ্চাৎ চলে। যে গতি এভাবে অগ্র পশ্চাৎ চলে তাকেই বলা হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। এখানে আমরা একটি পরীক্ষা দেখে নিতে পারি। দেখো চিত্রে তোমাদের দোলন গতি দেখানো হচ্ছে। এখানে একটা টেবিলের উপর একটা রুলার বা স্কেল রাখা হয়েছে। এখানে দেখো যে একটা স্কেল, এই স্কেলটা হাত দিয়ে অথবা পা দিয়ে এভাবে চেপে রাখা হয়েছে এবং স্কেলের অর্ধেকের বেশি অংশ বা অর্ধেক অংশ বাইরে রাখা হয়েছে। এখানে চেপে রাখা হয়েছে। এখানে যদি আমরা একটা বল প্রয়োগ করি, নিচের দিকে বলটা প্রয়োগ করি, তাহলে দেখা যাবে স্কেলটা এভাবে একবার এই অবস্থানে, একবার আবার উপরের দিকে, আবার এই অবস্থানে, আবার নিচের দিকে যাবে। অর্থাৎ এই স্কেলটা কি করবে, অগ্র পশ্চাৎ ভাবে চলবে, অগ্র পশ্চাৎ ভাবে চলবে বলে এই যে গতিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে দোলন গতি। আরেকটি পরীক্ষা তোমরা দেখে নিতে পারো। দেখো এটাও আমরা বলছি দোলন গতি বা স্পন্দন গতি। এখানে একটি নুড়ি পাথরকে যদি আমরা একটি সুতা দিয়ে বেঁধে নিই, একটি নুড়ি পাথরকে আমরা সুতা দিয়ে বেঁধে নিয়েছি এবং এই সুতাটাকে আমরা একটা স্কেলে বেঁধে নিয়েছি। তাহলে কি হচ্ছে, এটাকে বেঁধে নিয়ে স্কেলকে একটি টেবিলের উপর রেখে এটাকে চাপা দিয়েছি, কোনো কিছু দিয়ে এই বস্তুটাকে চেপে রাখা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে এখানে, যেন সে বস্তুটা এভাবে স্থির অবস্থায় এভাবে থাকে। এবার এটাকে যদি তুমি হাত দিয়ে সামনে পেছনে এভাবে যদি পেছনের দিকে নাড়িয়ে দাও, তাহলে কি হবে, সে পেছনের দিকে এসে আবার এই নুড়ি পাথরটা এই অবস্থানে আসবে, তারপরে এই নুড়ি পাথর আবার সামনের দিকে যাবে। তাহলে সামনের দিকে গিয়ে এই অবস্থানে এসে আবার পেছনের দিকে যাবে। তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি কি, এই যে গতিটা, এই গতিটাকে আমরা বলছি স্পন্দন গতি বা দোলন গতি। অর্থাৎ দোলন গতির আরেক নাম হচ্ছে স্পন্দন গতি। এবার আমরা চলে আসি পাঠ 9। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো দূরত্ব সরণ। দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য এবং সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি সরল রেখায় অতিক্রান্ত দূরত্ব। যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য, মনে করো তুমি তোমার বাসা থেকে মার্কেটে যাচ্ছ, তাহলে তোমার বাসা থেকে তুমি আঁকা বাঁকা পথে কিন্তু মার্কেট পর্যন্ত পৌঁছে গেছো। এই যে আঁকা বাঁকা পর্যন্ত তুমি গিয়েছো, এই আঁকা বাঁকা পথ সর্বমোট কতটুকু দৈর্ঘ্য তুমি অতিক্রম করেছো, সেটাই কিন্তু তোমার, এটাকে আমরা বলছি দূরত্ব। সরণ কি, সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি সরল রেখায় অতিক্রান্ত দূরত্ব। এখানে কতটুকু তুমি সরল রেখা বরাবর দূরত্ব অতিক্রম করেছো, সেটুকু দূরত্বই তোমাকে এখানে সরল হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এবার আমরা দেখি যে সরণটা কিরকম। সরণ হলো বস্তুটির অবস্থানে প্রথম স্থান থেকে বস্তুটির অবস্থানে শেষ স্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। অর্থাৎ কোনো বস্তুর প্রথম স্থান থেকে বস্তুটি যেখানে অবস্থান করেছিল সেই স্থান থেকে শেষ স্থান, বস্তুটির অবস্থানে শেষ স্থান পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব হচ্ছে, সেটাই হচ্ছে বস্তুর সরণ। আমরা দেখে নেই এই চিত্রের মাধ্যমে সরণ এবং দূরত্বটা কি, আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝে নিই। এখানে দেখো যে এই যে এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ, মেয়েটি কি করেছে, এই মেয়েটি এদিক দিয়ে দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ হেঁটে 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 এ পর্যন্ত এসেছে 10 মিটার। এই যে দূরত্ব অতিক্রম করেছে এটা হচ্ছে 10 মিটার। তারপরে সে আবার বাঁক নিয়েছে, বাঁক নিয়ে সে আবার পেছন দিকে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে আমরা দূরত্ব কিভাবে পাবো, তো এখান থেকে দেখো যে সে মোট দৈর্ঘ্য কতটুকু অতিক্রম করেছে। প্রথমে সে এই অবস্থান থেকে শুরু করেছে, এটা তার আদি অবস্থান, এখান থেকে সে চলতে শুরু করেছে 10 মিটার, আবার এখান থেকে সে গেছে 4 মিটার। তাহলে সে মোট 14 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে। দৈর্ঘ্যের একক মিটার, এজন্য আমরা এখানে কি বলছি, মিটার বলছি, অর্থাৎ দূরত্বের একক কিন্তু মিটার। তাহলে এখানে সে দূরত্ব অতিক্রম করলো 14 মিটার, অর্থাৎ মোট দৈর্ঘ্য কতটুকু অতিক্রম করেছে সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য। এখন আমরা দেখে নিই সরণ কতটুকু ঘটেছে।
এই যে 10 মিটার যাওয়ার পরে সে কি করেছে, পেছন দিকে ব্যাক করেছে, এই পেছন দিকে ব্যাক করেছে সে 4 মিটার। অর্থাৎ এখান থেকে আমরা আবার যাওয়ার পরে সে 4 মিটার যেহেতু ব্যাক করেছে, তাহলে আমরা 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে সরণ ঘটেছে তার কতটুকু, 6 মিটার। অর্থাৎ 10 থেকে আমরা 4 মিটার বাদ দিলে এই 6 মিটার তার সরণ। অর্থাৎ সোজাসুজি তার যতটুকু সে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার সরণ। আমরা এবার একটি উদাহরণ দেখে নিই। মিসেস রাশেদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন এবং বাঁক নিয়ে পেছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার সরণ কত কিলোমিটার হলো? এখানে দেখো, মিসেস রাশেদা প্রথমে গেলেন 7 কিলোমিটার, ব্যাক করলেন 5 কিলোমিটার। তাহলে আমরা এবার দেখি যে দূরত্ব কতটুকু হয়েছে। তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে দূরত্ব মানে কি, মোট যে দৈর্ঘ্যটা অতিক্রম করে সেটাই দূরত্ব। তাহলে নিশ্চয়ই বলতে পারছো যে তোমাদের এখানে দূরত্বটা কতটুকু। তাহলে আমরা যোগ করে ফেলবো চটপট। 5 এবং এখানে 7 আর 5 যোগ করলে কত হবে, 12। তাহলে আমাদের এই যে মিসেস রাশেদা তিনি 12 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। আবার এখানে সরণ কতটুকু হয়েছে, উনি মোট গেলেন হচ্ছে 7 মিটার, ব্যাক করলেন 5 মিটার। তাহলে 7 থেকে 5 আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে তার সরণ হয়েছে 2 মিটার। এবার আমরা দেখে নেই কিভাবে অঙ্ক করব। এই অধ্যায়টা 10ম অধ্যায়। এই অধ্যায়টা আমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার, অর্থাৎ পদার্থ বিজ্ঞান বলা হয়। এখানে অঙ্কগুলো আমরা এভাবে করব। দেওয়া আছে মিসেস রাশিদা সামনের দিকে হাঁটলেন 7 কিলোমিটার, মিসেস রাশিদা পেছনের দিকে হাঁটলেন 5 কিলোমিটার। মিসেস রাশিদার অতিক্রান্ত দূরত্ব সমান মোট অতিক্রান্ত দূরত্ব। অতএব মিসেস রাশিদা দূরত্ব অতিক্রম করলেন 5 কিলোমিটার যোগ 7 কিলোমিটার সমান 12 কিলোমিটার। এবার আমরা আরেকটি দেখি। বরুণ সাহেব সকালবেলা উত্তর দিকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন, অতঃপর বাঁক নিয়ে দক্ষিণ দিকে 4 কিলোমিটার এলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং সরণ কত কিলোমিটার হলো? একটি জিনিস মনে রাখো, যদি তোমাদের অঙ্কের বেলায় এই মানগুলো দেওয়া থাকে ইংলিশে, সেক্ষেত্রে তোমরা ইংলিশেই অঙ্কটা করবে। যদি তোমাদের মানটা বাংলায় দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা বাংলায় অঙ্কটা করে ফেলবে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে দেওয়া আছে বরুণ সাহেব সকালবেলা উত্তর দিকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন, অতঃপর বাঁক নিয়ে দক্ষিণ দিকে 4 কিলোমিটার এলেন। তাহলে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করলেন? অবশ্যই এখানে 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন। তাহলে এখানে সরণ কতটুকু হবে? তাহলে আমরা 10 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে আমাদের 6 কিলোমিটার হবে। তাহলে আমরা দেখতে পাবো সরণ হচ্ছে 6 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি পার্ট 10, দ্রুতি ও বেগ। দেখো, দ্রুতি কি? কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দ্রুতির একক মিটার পার সেকেন্ড। দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। মনে করো যে তুমি আর তোমার বন্ধু স্কুলে আসছো। তুমি 20 মিনিটে স্কুলে আসার জন্য তোমার মোট দূরত্ব অতিক্রম করতে হয়েছে 1600 কিলোমিটার। আবার তোমার বন্ধু সেও স্কুলে আসছে, তার মোট 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে এবং তার সময় লেগেছে 40 মিনিট। এখন কে কত আগেই স্কুলে পৌঁছে গেছে? তাহলে এটা বের করার জন্য তোমার কি করতে হবে? তোমাকে দেখতে হবে যে দুজনেই একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে আমরা ধরে নিই যে একক সময় বলতে এখানে 1 মিনিট। 1 মিনিটে কে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? সেক্ষেত্রে দেখো, 1 মিনিটে আমরা দূরত্ব বের করতে গেলে তাহলে কি করতে হবে, যে 1600 কিলোমিটার পথ অতিক্রম করেছে তাকে আমরা 20 মিনিট দিয়ে ভাগ করব। আবার যে 2000 কিলোমিটার পথ অতিক্রম করেছে তাকে ভাগ দেব আমরা 40 মিনিট দিয়ে। আচ্ছা, এবার আমরা পেয়ে যাচ্ছি কে কত আগে স্কুলে পৌঁছে গেছে। তাহলে দেখো যে কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি।
দ্রুতির এককে বলা হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ দূরত্বকে যখন আমরা সময় দিয়ে ভাগ করছি, দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, এই জন্য এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। অর্থাৎ পার বলতে আমরা ভাগটাকে বোঝাচ্ছি, তো এর এককটাকে দেখো যে একক, দ্রুতির একক মিটার পার সেকেন্ড। আমরা যখন এই ফিজিক্সের অধ্যায়গুলো পড়বো তখন প্রত্যেকটারই একটা করে কি থাকবে, একক থাকবে, এবং এই এককগুলো কিন্তু আমাদের জানতে হবে আর আমাদেরকে লিখতে হবে। এবার আমরা চলে আসি একটা অঙ্ক। দেখো, একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা দ্রুতিটা জানি যে দ্রুতিটা কি, দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে এখানে দেখো যে দূরত্ব কতটুকু দেওয়া আছে, 60 মিটার, আর সময় দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে আমরা এই দুটোকে ভাগ করতে পারি, দূরত্ব বাই সময়, অর্থাৎ এখানে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আজকে এই অঙ্কের যে দ্রুতি আছে, দ্রুতি পেয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করতে হয়। অঙ্ক করার সময় আমাদের লিখতে হবে দেওয়া আছে দূরত্ব 60 মিটার, সময় 3 সেকেন্ড। আমরা জানি দ্রুতি সমান দূরত্ব ডিভাইড বাই সময় বা দূরত্ব বাই সময় সমান 60 বাই 3 মিটার পার সেকেন্ড সমান 20 মিটার পার সেকেন্ড। এবার চলে আসি বেগ। সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কোনো বস্তুর সরণ ঘটবে আর এই সরণের পরিবর্তনের যে হার, এটাকে বলা হচ্ছে বেগ, কিন্তু এটা হবে সময়ের সাথে। এখানে দেখো যে সরণ, এখানে দ্রুতি আর বেগ, এখানে দ্রুতির কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু বেগের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। দ্রুতির শুধু মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই, বেগের মানও আছে আবার দিকও আছে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তার বেগ কত হবে? তাহলে আমরা দেখে নেই, দেওয়া আছে দূরত্ব 15 মিটার, অর্থাৎ এখানে 15 মিটার উত্তর দিকে, আর সময় হচ্ছে 10 সেকেন্ড। আমরা জানি বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে পাই 15 মিটার ডিভাইড বাই 10 সেকেন্ড ইকুয়াল টু এখানে 1/5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। তাহলে আমরা ভাগ করে পেয়েছি 1.5 মিটার পার সেকেন্ড। আমি এখানে টার্মগুলো আবার বলছি, যদি ইংলিশে দেওয়া থাকে যে 1 2 3 4 এভাবে দেওয়া থাকে তবে তোমরা এই অঙ্কগুলো ইংলিশে করে ফেলবে, আর যদি বাংলায় দেওয়া থাকে তাহলে বাংলায় করে ফেলবে। এবার আমরা চলে আসি পার্ট 11, ত্বরণ। ত্বরণ কি? প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে করো তুমি নিউ মার্কেট যাচ্ছ, প্রথমে তুমি একটা গাড়িতে উঠলে, গাড়িটা স্থির অবস্থায় ছিল, অর্থাৎ তার প্রথম যে বেগটা ছিল সেটা 0। এরপর গাড়িটা স্টার্ট দিল এবং নিউ মার্কেটের দিকে যাত্রা শুরু করলো। গাড়িটি প্রথমে যে বেগ ছিল 1 সেকেন্ড পরেই তার বেগটা বেড়ে গেল। ধরে নাও 1 সেকেন্ড পরে প্রথমে তার বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, তারপরে দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হলো 30 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার বেগ হলো 35 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে অর্থাৎ 4 সেকেন্ডে তার বেগ হলো 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বেগে সে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে দেখো যে প্রথমে 25 ছিল, তারপরে হলো 30, তারপরে 35, তারপরে 40, তারপরে 45, তারপরে 50, এভাবে যদি 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় তাহলে প্রতি সেকেন্ডে যে বেগটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা বলছি ত্বরণ। বেগ বৃদ্ধি অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির যে হার সেটাকে আমরা বলছি ত্বরণ। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। রিয়াদ ও রাফিন মোটরসাইকেলে করে নিগলি হাওর দেখতে যাচ্ছিল। রিয়াদ মোটরসাইকেলটি 30 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল। দেরি হয়ে যাচ্ছে মনে করে রিয়াদ 15 সেকেন্ড পরে মোটরসাইকেলটি 90 মিটার পার সেকেন্ড বেগে চালাতে শুরু করলো। আমি কিন্তু এই টার্মগুলো ইংলিশে লিখেছি কিন্তু বলছি বাংলায়। তোমরা দেখো যে আমরা যখন ইংলিশে থাকবো ইংলিশে অঙ্কটা করবো। মোটরসাইকেলটির ত্বরণ কত? তাহলে এখানে দেখো দেওয়া আছে
মোটরসাইকেলটির শেষ বেগ 90 মিটার পার সেকেন্ড, মোটরসাইকেলটির আদি বেগ 30 মিটার পার সেকেন্ড, মোট সময় 15 সেকেন্ড। আবার দেখো, মোটরসাইকেলটির শেষ বেগ অর্থাৎ লাস্ট যে বেগটা ছিল সেই বেগটা ছিল 90 মিটার পার সেকেন্ড, মোটরসাইকেলটির আদি বেগ এটা ছিল 30 মিটার পার সেকেন্ড, মোট সময় হচ্ছে 15 সেকেন্ড। এখান থেকে দেখো যে মোট বেগ বৃদ্ধি অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগটা আমরা যদি মাইনাস করে ফেলি তাহলে আমাদের মোট কতটুকু বেগ বৃদ্ধি পেয়েছে সেটা বের হয়ে যাবে। আমরা যখন ত্বরণটা বের করবো এক্ষেত্রে আমাদের এই মোট বেগ বৃদ্ধি কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের আজকে মোট বেগ বৃদ্ধি হচ্ছে 60 মিটার পার সেকেন্ড অর্থাৎ 60 মিটার পার সেকেন্ড। এবার দেখো, আমরা জানি ত্বরণ ইকুয়াল টু বেগের মোট বৃদ্ধি ডিভাইডেড বাই মোট সময় সমান 60 ডিভাইড বাই 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা ত্বরণ যখন লিখবো তখন অবশ্যই আমরা স্কয়ার দেব, মিটার পার সেকেন্ড স্কয়ার। 60 ডিভাইডেড বাই 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আজকে আমরা ত্বরণ কতটুকু পেলাম? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা চলে আসি মন্দন। প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এই মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত। অনেক সময় আমরা যখন গাড়ি দ্রুত যাচ্ছে এরপরে কি হচ্ছে, গাড়িটা একটু আস্তে যাবে। মনে করো যে গাড়ি যাওয়ার পরে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকে গেল, সেখানে দেওয়া আছে যে ধীরে চলুন, সেক্ষেত্রে কি করবে, গাড়ি কি করবে, বেগটাকে কমিয়ে নিয়ে আসবে। তাহলে এই যে বেগটা হ্রাস পাচ্ছে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস, এই হ্রাসের যে হার আছে এটাকে বলছে মন্দন, অর্থাৎ ত্বরণের বিপরীতটাই হচ্ছে মন্দন। এবার আমরা কিছু পার্থক্য দেখে নিই। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলে দ্রুতি, আর বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। দ্রুতি একটি স্কেলার রাশি। স্কেলার রাশি বলতে অধিক রাশি, এর কোনো দিক নাই। অধিক রাশি এটাকে ইংলিশে বলা হয় স্কেলার। তাহলে দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি অর্থাৎ দিক রাশি, এর মান এবং দিক আছে, এর একটা দিক আছে, এজন্য এটাকে বলা হয় ভেক্টর। তাহলে আমরা মনে রাখবো যে দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতির শুধু মান আছে কিন্তু দিক নেই, আর বেগের মান ও দিক উভয়ই আছে। দ্রুতির মান আছে কিন্তু বেগের কি আছে, মান আছে আবার দিকও আছে। শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়, শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়। মান ও দিক যে কোনো একটির পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। এবার আমরা দেখি ত্বরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য। ত্বরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য হলো ত্বরণ মন্দন। আমরা যখন লিখবো তখন আমরা ছক করে লিখবো, এরকম স্কেল দিয়ে মার্জিন টেনে নেব, স্কেল দিয়ে একটা ছক করবো এবং প্রতিটা ছক আলাদা আলাদা করে স্কেল দিয়ে করে নেব এবং এখানে 1 2 3 4 এভাবে নাম্বারিং করে ফেলবো। এখন আমরা দেখি যে ত্বরণ আর মন্দন। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে ত্বরণ বাড়ে, বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে মন্দন কমে। বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে ত্বরণ কমে, বস্তুর গতি বিপরীত দিকে বল প্রয়োগ করলে মন্দন বাড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা যা পড়েছো সেখান থেকেই তোমাদের একটু পাঠ যাচাই করি, তোমরা কি শিখলে, কি বুঝলে এতক্ষণ। এখানে বলেছে যে দ্রুতি কি, 1 নম্বর প্রশ্ন, দ্রুতি কি বলতো? দ্রুতি কি? সময়ের সাথে বস্তুর যে একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তু একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। 2 নম্বর প্রশ্ন, ঘড়ির মিনিটের কাঁটার অগ্রভাগের গতি কোন ধরনের গতি? ঘড়ি মিনিটের কাঁটার অগ্রভাগের গতি, অর্থাৎ সেটা কি করে, সে মিনিটের কাঁটার অগ্রভাগের গতি হচ্ছে স্পন্দন বা দোলন গতি। 3 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি পূর্ব দিকে 50 মিটার হেঁটে আর কতটুকু হাঁটলে তার সরণ 10 মিটার হবে? দেখো,
পূর্ব দিকে 50 মিটার হেঁটেছেন এবং তার সরল হতে হবে 10 মিটার, তাহলে তাকে কি করতে হবে? পেছন দিকে আবার ব্যাক করতে হবে 40 মিটার। যদি 50 থেকে 40 মিটার আমরা বাদ দিই তাহলেই আমরা পাচ্ছি 10 মিটার। তাহলে এক ব্যক্তি পূর্ব দিকে 50 মিটার হেঁটে আর কতটুকু হাঁটবে তার সরল 10 মিটার হবে। এক্ষেত্রে আমরা বলবো যে পশ্চিম দিকে 40 মিটার হাঁটবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই আজকের বাড়ির কাজটি কি যাবে। আজকের বাড়ির কাজ 10ম অধ্যায় পাঠ 7 থেকে 11। এই অধ্যায় থেকে তোমরা 7 থেকে 11 শিখবে। এখান থেকে গাণিতিক যে টার্মগুলো আছে সেগুলো তোমরা শিখবে। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখবে আর পার্থক্যগুলো তোমরা শিখে ফেলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।